হাসি পাঠশালায় আমার সকল ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের পরিবেশের গীতালির সাইকেল ও আয়লা এবং সুনামি পড়ব আমরা। পঞ্চম শ্রেণীর জনবসতি ও পরিবেশ এই এককের অন্তর্গত গীতালির সাইকেল উপ একক। তো চলো ছোট্ট বন্ধুরা, আমরা আজকের পাঠ শুরু করি। ক্লাসে এসে স্যার রোজই সবাইকে একবার দেখে নেন। এদিনও তাই দেখছিলেন। মনে হলো গীতালির মুখটা থমথমে। এমনিতে ক্লাসে বিশেষ কথা বলে না, কিন্তু হাসি খুশি থাকে। কোনো কারণে দুঃখ পেয়েছে। স্যার ওর দিকে হয়তো একটু বেশিক্ষণ তাকিয়েছিলেন। গীতালি উঠে দাঁড়িয়ে বলল, স্যার বাড়ির কাজ করলে কেউ ভালো বলে না, বরং বাইরের কাজ করাটাই ভালো। আর দু চার কথার পরে ব্যাপারটা বোঝা গেল। ওর দাদা রতন ক্লাস 9 পর্যন্ত স্কুলে আসতো, বছর 2 হলো আসে না। শিবু জ্যাঠার কাঠগোলায়ের কাজে ঢুকেছে। ওখানকার নিয়ম, প্রথম 6 মাস কাজ শিখবে, মাইনে পাবে না। কিছুটা শিখতে পারলে তারপর থেকে মাইনে দেবে। 1 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও কাজ শেখেনি, মাইনে পায় না। বাড়ি থেকে 8 কিলোমিটার দূর যাবে, অথচ সাইকেলটা নিয়ে যাবে। সে 9টায় ঘুম থেকে উঠে টিফিন খেয়ে চলে যাবে। গীতালি ঘরের সব কাজ করবে, তারপর 1.5 কিলোমিটার হেঁটে স্কুলে আসবে। স্যার বুঝলেন সমস্যাটা, বলে ফেললেন, মা তোমার বাড়িতে থাকে? মা কাজে যান। স্যার ভাবলেন ওর একটা সাইকেল দরকার, তাই সাইকেলটা দাদু গীতালিকে দিয়েছিল। এতটা রাস্তা হেঁটে আসতে কষ্ট হয় না? স্যার জিজ্ঞাসা করলেন। আমার স্কুল দূরে, তাই সাইকেলটা দাদু আমাকেই দিয়েছে। তাতেই দাদার রাগ। মা বলেছিল এখন দাদা নিক, দাদা মাইনে পেলে তোকে সাইকেল কিনে দেবে, তখন তুমি নেবে তোমার সাইকেলটা। কিন্তু দাদা তো মন দিয়ে কাজ শিখছে না, মাইনে পাবে কি? স্যার আর একটু ভাবলেন, তারপর বললেন, আগের অভিভাবক সভায় কে এসেছিলেন, তোমার মা নাকি বাবা? গীতালি মাটির দিকে তাকিয়ে বলল, কেউ আসেননি। পরের বার তোমার মাকে আসতে বলো, আমি ওনাকে বুঝিয়ে বলবো। ছবিতে আমরা সাইকেল দেখতে পাচ্ছি, যা আমাদের চলাফেরার মাধ্যম, পরিবেশ বান্ধব মাধ্যম। প্রাকৃতিক দুর্যোগ, আয়লা, সুনামি, এগুলোর সাথে আমরা প্রত্যেকেই পরিচয় পেয়েছি। তো চলো আমাদের পাঠে কি আছে আমরা দেখে নিই। স্কুল থেকে ফেরার পথে গীতালি বলল, অনেক সময় জোরে ঝড় আসে। সে ব্যাপারে কিভাবে সাবধান হওয়া যায়? অজিত বলল, ঝড় বন্ধ করা যায় না, তবে যেখানে ঝড় বেশি হবে সেখান থেকে সরে যাওয়া যায়। কোথায় ঝড় বেশি হবে কি করে বুঝবো? গাছপালা ঝড়ের ধাক্কা অনেকটাই সামলে দেয়, কিন্তু সমুদ্র তো পুরো ফাঁকা। জোরে ঝড় আসে, কোনো বাধা পায় না, তাই ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না।
রেডিওতে এই বিপদ সংবাদ সতর্কবাণী বলে দেয়। সমুদ্রের ধারে যারা থাকেন, নাসরিন বলল, তাদেরও সাবধান হতে হয়, সমুদ্রের ধার থেকে যতটা সম্ভব সরে আসতে হয়। সুনীল বলল, বাড়িঘর ফেলে আসবেন, আগে তো মানুষ নিজের প্রাণ বাঁচাবে। 2009 সাল, হ্যাঁ ঠিক, 2009 সালে খুব ঝড় হয়েছিল, তার নাম আয়লা। তোমরা সবাই মনে রেখো, আমাদের যে আয়লা ঝড়টি এসছিল সে ঝড়টির সাল 2009 সাল। যেহেতু এই সামুদ্রিক ঝড়গুলি সাধারণত সমুদ্রের পাশেই বেশি প্রতীয়মান হয়, বেশি জোরে আঘাত হানে সমুদ্র উপকূল অঞ্চলে, তাই সে অঞ্চলের আদিবাসীদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এমনই একটি উপকূল অঞ্চল, এবং এই অঞ্চলে এই সুনামি, আয়লা, সামুদ্রিক ঝড়ে প্রভূত ক্ষতি প্রতিবারই হয়। বারবার তারা বাঁধ ভাঙে, ঘর বাঁধে, আবার সুনামি আয়লাতে বাঁধ বাড়ি তাদের স্বপ্নের ঘর বাঁধগুলি ভেঙে যায়, এমনই অঞ্চল। তো রাজ্য সরকারের সহযোগিতায় সেখানে ফ্লাড সেন্টার তৈরি হচ্ছে, পর্যবেক্ষণ টাওয়ার তৈরি হচ্ছে, আবহাওয়া দপ্তর নিরন্তর মানুষকে সতর্কবাণী শোনাচ্ছে কখন ঝড় আসবে, কখন জোয়ার ভাটা হবে। যাই হোক, চলো আবার পাঠে ফিরে যাই। বাড়িঘর সব ভেঙে গিয়েছিল, তারপর আবার ছোট বাড়ি করেছেন কারা? সুন্দরবন এলাকার মানুষরা। কখন করে তারা? ঝড় আসার পরে তাদের ভেঙে যাওয়া বাড়িগুলি আবার মেরামত করে। আবার তো ঝড় আসতে পারে, আবার বাড়ি ভেঙে যেতে পারে। এবার পোক্ত করে ভিত দিয়েছে, একতলা বাড়ি করেছে। দোতলা তিনতলা হলে বেশি ঝড় লাগে, ক্ষতি বেশি হয়। পরের দিন ক্লাসে সবাই মিলে এসে বলল, স্যার বললেন, ঝড়ের ব্যাপারটা তোমরা বেশ বুঝেছ। 2004 সালে সুনামি ঝড় হয়েছিল, মনে রেখো তোমরা। 2009 সালে যেমন আয়লা ঝড় হয়েছিল, 2004 সালে সুনামি ঝড় এসেছিল। এই ঝড়টা ছিল সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের ধারের লোকেদের খুবই ক্ষতি হয়েছিল। অরূপ বলল, শুনেছি স্যার, সমুদ্রের জল উঠে এসেছিল, আমরা টিভিতে দেখেছি, উঁচু হয়ে জল আসছে। সেবারও অনেক ক্ষতি হয়েছিল, প্রচুর ঘর বাড়ি গাছপালা ভেঙে তছনছ হয়ে গেছিল। আসলে সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পের কম্পন সমুদ্রের জলকে জলোচ্ছ্বাস, জলস্রোতে পরিণত করে, আর তা ধেয়ে আসে আমাদের স্থলভাগের দিকে। আমাদের রাজ্যেও তেমন মারাত্মক ক্ষতি কিন্তু হয়নি, কিন্তু দক্ষিণে তামিলনাড়ুর দিকে প্রচুর ক্ষতি হয়েছিল। তামিলনাড়ুর সমুদ্র উপকূল তো অনেকটাই, কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল। হ্যাঁ ঠিক, 12 মিটার উঁচুতে। 3 মিটার মানে একতলা বাড়ি, আর 12 মিটার মানে প্রায় 3-4 তলা বাড়ির ছাদের সমান উঁচু জল উঠে গিয়েছিল। তো তোমরা বাড়ির তোমাদের বড়দের সাথে, তোমাদের মা বাবা, তোমাদের দাদু দিদিমা, ঠাকুরমা ঠাকুরদা, পিসি জেঠি যা আছে তোমাদের বাড়িতে, তোমাদের বড়, তোমাদের গুরুজন, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করবে সুনামি ও আয়লা ঝড়ের সম্বন্ধে। তোমরা তো এখন ছোট, তোমরা সেই সুনামি বা আয়লা ঝড়ের সময় জন্ম নেওনি, তাই, বা খুব ছোট ছিলে, তো সেই কারণে তোমাদের গুরুজনের কাছ থেকে জানতে হবে ঝড়টি কেমন হয়েছিল, তার প্রকৃতি, পশ্চিমবঙ্গের সুনামিতে কি দেখা গিয়েছিল, তারা কি দেখেছিলেন। দেখো ছকে দেয়া আছে।
দ্বিতীয় ক্ষোভটিতে বলা আছে দক্ষিণ ও পূর্বের রাজ্যে সুনামিতে কি দেখা গিয়েছিল। সুন্দরবনের দিকে আয়লায় কি হয়েছিল ক্ষয়ক্ষতি, তা দু এক কথায় লিখবে। আর লাস্টের ছকে আছে পশ্চিমবঙ্গের অন্যত্র আয়লায় কি ক্ষতি হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের যে রাজ্যগুলো, যে স্টেটগুলো, তাতে আয়লার ক্ষতির একটা চিত্র, একটা 2-3 লাইন তোমাদের লিখতে হবে। তো তোমরা আজকের বাড়ির যে কাজ থাকবে, বাড়ির হোমওয়ার্ক থাকবে, তার মধ্যে এই ছকটা থাকবে। তোমরা বাড়ি বসে তোমাদের গুরুজনদের কাছে, তোমাদের গার্জেনদের কাছে এই প্রশ্নগুলির উত্তর জেনে নেবে। তারা আয়লাতে ক্ষতিগ্রস্ত ব্যাপারগুলি তারা ভালো বলতে পারবে। তারপর তোমরা এই ছকে লিপিবদ্ধ করবে। তো এই যে সুনামিতে একটা সামুদ্রিক ঝড়। অ্যাকচুয়ালি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কী করে সামুদ্রিক ঝড়ের উৎপত্তি হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ থেকে। এই শক্তিটা ছড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর যে ভূভাগের তলায় থাকে প্লেট। জিওফিজিক্স অনুসারে, ভূতত্ত্ববিদ্যা অনুসারে এদের তত্ত্ব বলে যে আমাদের পৃথিবীতে বেশ কিছু প্লেট রয়েছে, টেকটনিক প্লেট। তো এই প্লেটের উপরে এই ভূভাগ অবস্থিত, আর এই প্লেটগুলো পরস্পরের সাথে ছুঁয়ে আছে। তো ভূভাগের তলায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো ভূমিকম্প হলে এই যে প্লেটগুলো সরে যেতে থাকে, আর তখন সেখান থেকে ভূমিকম্পের তৈরি হয়, আর তার ফলে বিরাট জলরাশি এই ঝড়ের তৈরি করে, আয়লা তৈরি করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই সুনামি ঝড়ের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কি ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তার তাণ্ডব লীলা চালিয়েছে। শুধুমাত্র বাড়িঘর নয়, গাছপালা, গবাদি পশু এবং সমস্ত মানব সম্পদের প্রভূত ক্ষতি সাধন হয়। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বর্তমানে বিভিন্ন রাডার, বিভিন্ন স্যাটেলাইট স্থাপন করার ফলে আমরা অগ্রিম বা আগে থেকেই এই ঝড়ের সম্বন্ধে জানতে পারি। তাই বর্তমানে এর ক্ষতির প্রবণতা, মানবের মৃত্যুর প্রবণতা কম হলেও মানব সম্পদ অর্থাৎ বাড়িঘরের প্রচুর পরিমাণ ক্ষতি হয়, গবাদি পশুর ক্ষতি হয়, স্থলভাগে জল ঢুকে পড়ে, মিষ্টি জলের পুকুর, মিষ্টি জলের যে ঝিল, তার মধ্যে সামুদ্রিক নোনা জল প্রবেশ করে, সমগ্র মাছ মারা যায় এবং প্রচুর আর্থিক ক্ষতি হয়, যা বলে বোঝানো যায় না। সামুদ্রিক এলাকা সুন্দরবনের ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা হয়। তো সামুদ্রিক যে জলোচ্ছ্বাসের ছবি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, আমাদের বইতে যেভাবে বলা আছে 3 মিটার থেকে 12-13 মিটার পর্যন্ত উঁচু হয়, কয়েকতলা বাড়ির সমান উঁচু হয়। তো এই জলোচ্ছ্বাস যদি ধেয়ে আসে স্থলভাগের দিকে, তাহলে উপকূলবর্তী এলাকায় যদি কোনো স্থাপনা থাকে, বাড়িঘর থাকে, তাহলে তার কীভাবে ক্ষতি হতে পারে। আর তার সাথে এই সুনামিতে দমকা হাওয়া 100-150 কিলোমিটার এবং কিছু কিছু জায়গায় তারও বেশি কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হয়, এবং তার সাথে বৃষ্টিপাত এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস। এই এই যে প্রাকৃতিক দুর্যোগ সব এলাকায় না, কিছু কিছু এলাকায় হয়। ছবিতে দেখতে পাচ্ছ ভারতবর্ষের জিও স্যাটেলাইট ম্যাপ, তাতে এই যে রেখাকার চিত্র দেওয়া আছে না, এই পয়েন্ট এবং লিঙ্ক, এই স্থান যে এই লিঙ্ক, এই ওয়ে অফ রুটেই এই সুনামি ঝড়ের প্রবেশ হয়েছিল আমাদের ভারতবর্ষে। তো তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অঞ্চল ছিল, তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ স্যাটেলাইটে। সুন্দরবন প্রত্যন্ত এই অঞ্চলগুলিতে, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিভিন্ন খাড়ি, বিভিন্ন নালা থাকায় তাদের যোগাযোগের একমাত্র বেশ কিছু মাধ্যম তো নৌকা তো বটেই, এবং কিছু কিছু জায়গায় এভাবে বাঁশের কিংবা কাঠের শেকও ব্যবহার করা হয়। তো জোয়ার ভাট্টা তো অবশ্যই, এবং এই ঝড়ে এই জলোচ্ছ্বাসে এই শেকোগুলি ক্ষতিগ্রস্ত হয়। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি আধ ভাঙা শেকো
দিয়ে প্রাণ হাতে করে একজন গ্রামীণ মহিলা পার হচ্ছে। বাড়িঘর ভেঙে যাওয়ার পরে বাড়িতে ডুবে যাওয়া যে জিনিসপত্র সেগুলো কলার ভেলাতে করে মানুষজন নিরাপদ স্থানে উঁচু স্থানে নিয়ে আসছে। তো আমাদের সতর্ক হতে হবে। এই এলাকায় মাটির ঘর খুব বিপদ এবং ভয়ানক, যা ভেঙে পড়তে পারে। এই জন্য বড় বড় কংক্রিটের স্থাপনা নির্মাণ করে সেখানে ফ্ল্যাট সেন্টার পশ্চিমবঙ্গ সরকার করেছে। তো যাই হোক, আমরা আজ এই পার্ট বুঝলাম।